হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইজিং ম্যাথস। আজকের এই নতুন সেশনে রাইজিং ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই সেশনে আমরা একক স্থানের অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট নির্ণয় করা শিখব। যত বড় সংখ্যা হোক না কেন এবং তার পাওয়ার যত বড়ই থাকুক না কেন, খুব সহজেই আমরা একক স্থানের অঙ্ক নির্ণয় করা শিখব। সো ফ্রেন্ডস, শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো। শুরু করছি আজকের এই সেশন। তো ফ্রেন্ডস, ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক বের করার জন্য আমাদেরকে যে জিনিসটি ফোকাস রাখতে হবে সেটি হচ্ছে সংখ্যাটির একক স্থানে অঙ্ক কত আছে। একক স্থানের অঙ্ককে সবসময় আমাদেরকে ফোকাসে রাখতে হবে। তো এখানে দেখো, আমি একটি সংখ্যা এখানে লিখছি 368, 368। এই সংখ্যাটিতে 3টি ডিজিট আছে। একক স্থানের অঙ্ক 8, দশক স্থানের অঙ্ক 6 এবং শতক স্থানের অঙ্ক কত আছে 3। আমাদেরকে ফোকাস কী করতে হবে? একক স্থানের অঙ্ক। তাহলে এখানে একক স্থানের অঙ্ক কত আছে? 8 আছে। ধরো এখানে একটা গুণ আছে, ধরো 14 × 12। এর একক স্থানের অঙ্ক কত হবে? তাহলে একক স্থানের অঙ্ক বের করার জন্য পুরো সংখ্যাগুলোর আমাকে গুণ করতে হবে না। কি করতে হবে? আমাদেরকে ফোকাস করতে হবে যে একক স্থানের অঙ্ক কত আছে। এখানে দেখো একক স্থানের অঙ্ক কত আছে? 4 আছে। এইখানে দেখো একক স্থানের অঙ্ক কত আছে? 2 আছে। তাহলে আমরা সরাসরি একক স্থানের অঙ্কগুলির গুণ করব। 4 এবং 2 যদি গুণ করা হয় তাহলে কত আসবে? 8 আসবে। তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে? 8 হবে। তোমরা গুণ করে দেখতে পারো কত আসবে। এখানে গুণ করলে 168। দেখো একক স্থানের অঙ্ক কত? 8। একই রকমভাবে যদি যোগের ক্ষেত্রে থাকে 14 + 12, এইখানে একক স্থানের অঙ্ক কত হবে? তো এখানেও আমাদের পুরোপুরি যোগ করতে হবে না। আমাদের কি করতে হবে? একক স্থানের অঙ্ক কত আছে? 4। এইখানে একক স্থানের অঙ্ক কত আছে? 2। তাহলে আমরা একক স্থানের অঙ্কগুলি যোগ করব। এখানে গুণ করছিলাম, এখানে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। 4 আর 2 6। তাহলে একক স্থানের অঙ্ক কত? 6। এখানে তোমরা যোগ করে দেখতে পারো কত আসবে। এখানে 26 আসবে। অর্থাৎ একক স্থানের অঙ্ক 6। যদি এরকমভাবে থাকে 14 × 12, এইখানে একক স্থানের অঙ্ক কত হবে? তো এখানেও সেম ফ্রেন্ডস, এখানেও দেখো আমাদের একক স্থানের অঙ্ককে ফোকাস করতে হবে। একক স্থানের অঙ্ক কত আছে? এখানে 4 আছে। 4-এর পাওয়ার আমাদেরকে দেখতে হবে 12 করলে কত হবে। তাহলে 4-এর পাওয়ার 12, অর্থাৎ 4-এর পাওয়ার এখানে কি 12 আমাদের কি বলে? জোড় সংখ্যা বটে। 12 যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে 4-এর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত আসবে? এখানে 6 আসবে। তো এই সব কনসেপ্টগুলো আমরা এরপর দেখে নেব। একের পর এক আমরা সব কনসেপ্টগুলোকে ক্লিয়ার করব। এরপর আমরা দেখব কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক যদি 0, 1, 5 এবং 6 থাকে। যদি একক স্থানের অঙ্ক 0, 1, 5 এবং 6 এগুলোর মধ্যে যদি যে কোনো একটি থাকে তাহলে আমাদের একক স্থানের অঙ্কর কোনো পরিবর্তন হবে না। একক স্থানের অঙ্ক কি থাকবে? একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তার পাওয়ার যতই থাকুক না কেন, অর্থাৎ সেম থাকবে। এখানে দেখো 190 × 56 যদি করা হয় তাহলে একক স্থানের অঙ্ক কত আসবে? তো এখানে দেখো 190 × 56 মানে কি? 190-কে কতবার গুণ? 56 বার গুণ। 190 গুণিত 190 গুণিত 190 গুণিত এরকমভাবে চলতে থাকবে। কতবার গুণ করতে হবে? 56 বার গুণ করতে হবে। তো এতবার গুণ করা তো সম্ভব নয়। আমাদের কি দেখতে হবে? একক স্থানের অঙ্ক কত আছে? 0 আছে। অর্থাৎ যদি একক স্থানের অঙ্ক 0 থাকে তাহলে একক স্থানের অঙ্কের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 190 × 56 যদি করা হয় তাহলে কত থাকবে? আমাদের একক স্থানের অঙ্ক 0ই থাকবে। কারণ দেখো না, এখানে 0 × 0, এখান থেকে একক স্থানের অঙ্ক কত আসবে? 0। 0 × 0, এখান থেকেও 0 আসবে, এখান থেকেও এরকমভাবে 0 আসবে। তাহলে যদি 0, 1, 5 এবং 6 থাকে তাহলে একক স্থানের অঙ্কের কোনো পরিবর্তন হবে না। অন্য একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। 151 × 92, এর একক স্থানের অঙ্ক কত হবে? 151 অর্থাৎ 151
2^92 এর মানে কি 151, 92 বার গুণ করতে হবে 151কে, 151 ইন্টু 151, এরকমভাবে কতবার গুণ করতে হবে, ডট 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 92 বার। তাহলে এখানে আমাদের দেখো একক স্থানের অঙ্ক আমাদের কত আছে, 1 আছে। 1 থাকলেও একক স্থানের অঙ্ক পরিবর্তন হবে না, এখানেও আমাদের একক স্থানের অঙ্ক কত আসবে, 1 আসবে। এখানে 151কে 151, এখানে দেখো একক স্থানের অঙ্ক কত আছে, 1 আছে। এইখানেও একক স্থানের অঙ্ক কত আছে, 1 আছে। অর্থাৎ এইখানে যখন গুণ করব ইউনিট ডিজিট কত আসবে, 1 আসবে। আবার এইখানে আবার 151 আছে, এইখান থেকে আবার 1-এর সঙ্গে এই 1 গুণ করব, তখন আবার 1 আসবে। তো এরকমভাবে আমাদেরকে দেখতে হবে একক স্থানের অঙ্ক যদি 0, 1, 5 এবং 6 থাকে তাহলে একক স্থানের অঙ্কের কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা দেখব 0, 1, 5, 6 বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে ইউনিট ডিজিট কত হবে। এরপর আমরা দেখব যদি কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 4 এবং 9 থাকে। এখানে আমি দুটি সংখ্যা একবার কেন লিখেছি, কারণ 4 এবং 9-এর প্রপার্টি প্রায় একই রকম। দেখো যদি কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 4 থাকে তাহলে তার পাওয়ার আমরা দেখব যদি জোড় সংখ্যা থাকে, পাওয়ার কি এখানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে, 6। এবং 4-এর পাওয়ার যদি বিজোড় থাকে, 4-এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে, বিজোড় থাকলে হবে 4। 4-এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে কি হবে, 6। এবং 4-এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে আমাদের কি থাকবে, 4 থাকবে। এখানে দেখো 4-এর পাওয়ার যদি 1 করা হয় তাহলে এখানে কি আসবে, 4। 4-এর পাওয়ার যদি 2 করা হয়, 4 4 16, অর্থাৎ একক স্থানের অঙ্ক কত আসবে এখানে, 6। 4-এর কিউব, 4 4 16, 4 16 64, 64-র একক স্থানের অঙ্ক 4। 4-এর পাওয়ার 4, তাহলে এখানে কত আসবে, 256, 256-র একক স্থানের অঙ্ক কত, 6। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যদি বিজোড় সংখ্যা থাকে, 4-এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের কি থাকছে, একক স্থানের অঙ্ক 4 থাকছে। এখানে দেখো বিজোড় সংখ্যা কত আছে, 3 আছে। তাহলে এখানে পাওয়ার এখানে একক স্থানের অঙ্ক কত থাকছে, 4 থাকছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে 4-এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে এখানে একক স্থানের অঙ্ক কত হবে, 4 হবে। এবং যদি জোড় থাকে 4-এর পাওয়ার 2, এখানে 2 জোড় সংখ্যা, তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত, 6। 4-এর পাওয়ার 4, এখানে 4 কি পড়ে, জোড় সংখ্যা পড়ে, তাহলে পাওয়ার কত হবে, একক স্থানের অঙ্ক কত হবে, 6 হবে। তাহলে 4-এরটা বোঝা গেছে। এরপর 9-এরটা দেখো, 9-এর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, 9-এর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে, 1 হবে। আবার 9-এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত হবে, 9 হবে। 4-এর মতো একই রকম, এর প্রপার্টি একই রকম। দেখো 9-এর পাওয়ার যদি 1 করা হয় তাহলে এখানে কত আসবে, 9 আসবে। 9-এর পাওয়ার যদি 2 করা হয় তাহলে এখানে কত আসবে, 9 81, অর্থাৎ 81-র 1। 9-এর পাওয়ার যদি 3 করা হয় তাহলে এখানে কত আসবে, এখানে 729 হয়, আবার 9 আসবে। আবার 9-এর পাওয়ার যদি 4 করা হয় এখানে একক স্থানের অঙ্ক কত আসবে, 1 আসবে। তাহলে দেখো 9-এর পাওয়ার যখন বিজোড় সংখ্যা তখন একক স্থানের অঙ্ক কত, 9। এখানে বিজোড় সংখ্যা, তাহলে একক স্থানের অঙ্ক কত, 9। জোড় সংখ্যা যদি থাকে তাহলে একক স্থানের অঙ্ক 1। এখানে জোড় সংখ্যা আছে, একক স্থানের অঙ্ক কত আছে, 1 আছে। তাহলে 4 এবং 9-টা এরকমভাবে মনে রাখো। তাহলে আমাদের কি কমপ্লিট হলো, 0, 1, 5, 6, 0, 1, 5, 6 হয়ে গেল। এগুলোতে কোনো রকমের পরিবর্তন হবে না, এখানে একই রকমের, অর্থাৎ সেম থাকবে এখানে একক স্থানের অঙ্ক। এবং এখানে আমাদের 4 এবং 9 হয়ে গেল। এরপর আমাদের বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে এখন দেখে নেব। এরপর আমরা দেখব
যদি কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 2, 3, 7 এবং 8 থাকে, যদি একক স্থানের অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 থাকে, সেই ক্ষেত্রে একক স্থানের অঙ্ক আমরা কীভাবে বের করব। যদি এই সংখ্যাগুলি থাকে দেখো, তাহলে আমরা কি করব, এখানে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। 252 তার পাওয়ার আছে 97। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কি করব, ফোকাস করব যে এই সংখ্যাটির একক স্থানের অঙ্ক কত আছে, 2 আছে। একক স্থানের অঙ্ক 2 যদি থাকে, তাহলে আমরা কি করব, এখানে যে ঘাতটি আছে অর্থাৎ পাওয়ারটি আছে, পাওয়ারটিকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 97কে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো, এই 25 নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের একক স্থানের অঙ্ককে দেখতে হবে। তাহলে এটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 97। তারপর কি বলা হলো, 97কে আমরা এই অর্থাৎ পাওয়ারটিকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করার পর দেখব আমাদের ভাগশেষ কত আসবে। এখানে দেখো 4 24 96, অর্থাৎ এখানে ভাগশেষ কত আসছে, 1। যদি ভাগশেষ 1 আসে, তাহলে 2 টু দি পাওয়ার কী করব, এখানে 1 করব আমরা। এখানে যদি ভাগশেষ 2 আসতো, তাহলে 2 টু দি পাওয়ার 2 করতাম। যদি এখানে 3 আসতো, তাহলে 2 টু দি পাওয়ার 3 করতাম। এখানে যদি ভাগশেষ 0 আসে, তাহলে আমাদের কি করতে হবে, 2 টু দি পাওয়ার 4 করতে হবে। এখানে মনে রাখো, যদি ভাগশেষ 0 আসে অর্থাৎ ভাগশেষ যদি না আসে মানে 0 আসে, তাহলে 2 টু দি পাওয়ার 0 করব না, 2 টু দি পাওয়ার কী করব, 4 করব। এখানে মনে রাখো এটা। 3-এর ক্ষেত্রেও সেম, কোনো একটি সংখ্যা আছে ধরো 383 এর পাওয়ার কত আছে আমাদের এখানে, 45। তাহলে 383 টু দি পাওয়ার 45, মানে কি 383কে 45 বার গুণ, 383কে 45 বার গুণ করা কি সম্ভব, কখনোই সম্ভব নয়। তাহলে এখানে আমরা কি দেখব, প্রথমে আমরা দেখব এখানে একক স্থানের অঙ্ক কত আছে, 3 আছে। তাহলে আমাদের এই 3কে নিয়ে কাজ করতে হবে, এটার কোনো কাজ নেই। তাহলে 3 টু দি পাওয়ার 45, 3 টু দি পাওয়ার 45। তাহলে এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে পাওয়ারটি আছে, পাওয়ারটিকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। পাওয়ারকে যদি 4 দ্বারা ভাগ করা হয় কত আসবে, এখানে দেখো পাওয়ারকে যদি 4 দ্বারা ভাগ করা হয়, 4 11 44, 1 বাকি থাকছে, অর্থাৎ ভাগশেষ কত এখানে 1। যদি ভাগশেষ 1 থাকে, তাহলে 3 টু দি পাওয়ার 1 করব। ভাগশেষ 2 যদি থাকে, তাহলে 3 টু দি পাওয়ার 2। যদি ভাগশেষ 3 আসে, তাহলে 3 টু দি পাওয়ার 3, এবং ভাগশেষ যদি না আসে, তাহলে 3 টু দি পাওয়ার 4। একই ক্ষেত্রে 7-এর ক্ষেত্রেও এবং 8-এর ক্ষেত্রেও সমান। কিন্তু এই যে আমাদেরকে দেখতে হবে এখানে পাওয়ারটিকে 4 দ্বারা ভাগ করা হচ্ছে কেন, এখানে বোঝার জন্য আমাদের দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো যে আমরা 4 দ্বারা কেন ভাগ করছি। এখানে 2-এর ক্ষেত্রে দেখাও, 2-এর পাওয়ার যদি 1 করা হয়, এখানে দেখো কত আসবে, এককের ঘরের অঙ্ক 2। 2-এর পাওয়ার 2 যদি করা হয়, এককের ঘরের অঙ্ক কত আসবে, 2 2 4। 2-এর পাওয়ার যদি 3 করা হয়, তাহলে এককের ঘরের অঙ্ক কত আসবে, এখানে 2-এর কিউব কত হয়, 8। 2 টু দি পাওয়ার 4 যদি করা হয়, তাহলে এককের ঘরের অঙ্ক কত আসবে, 16 এককের ঘরের অঙ্ক 6। 2 টু দি পাওয়ার 5 যদি করা হয়, 32 এককের ঘরের অঙ্ক 2। 2 টু দি পাওয়ার 6 যদি করা হয়, 64 এককের ঘরের অঙ্ক 4। 2 টু দি পাওয়ার 7 যদি করা হয়, তাহলে এককের ঘরের অঙ্ক কত এখানে, 64 2 128, 128-এর 8। 2 টু দি পাওয়ার 8 যদি করা হয়, তাহলে এখানে আবার কি হবে, 6 আসবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো 4টি টার্ম পরপর এদের এককের ঘরের অঙ্কগুলি কি হচ্ছে, রিপিট হচ্ছে। দেখো 2 ছিল, 4টি টার্ম পরে আবার 2 হয়েছে, এখানে 4 ছিল, আবার 4টি টার্ম পরে এখানে দেখো 4 হয়েছে, এখানে 8 থেকে 8 হয়েছে, এখানে 6 থেকে আবার 6 হয়েছে। অর্থাৎ এই 2 3 7 এবং 8 এই সংখ্যাগুলি সাইক্লিসিটি কত, সাইক্লিসিটি হচ্ছে 4। অর্থাৎ 4টি টার্ম পরপর কী হয়, এদের এককের ঘরের অঙ্কগুলি রিপিট হতে থাকে। এই জন্য আমাদের কী করতে হয়, পাওয়ারটিকে আমাদেরকে 4 দ্বারা ভাগ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এখানে এককের ঘরের অঙ্ক দেখব কত আছে, 2, 3, 7 কিংবা 8, এগুলোর মধ্যে যদি থাকে তাহলে আমরা প্রথমে ভাগশেষকে এখানে আমরা যে পাওয়ার আছে অর্থাৎ পাওয়ার ঘাতকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 1 আসে, যদি ভাগশেষ 1 আসে তাহলে আমরা কি করব, ওই সংখ্যাটির পাওয়ার 1 করব। অর্থাৎ এককের ঘরের অঙ্ক যদি 2 থাকে তাহলে 2 এর পাওয়ার কি করব, 1 করব। যদি 7 থাকে তাহলে 7 এর পাওয়ার 1, যদি 3 থাকে তাহলে 3 এর পাওয়ার 1, যদি 8 থাকে তাহলে 8 এর পাওয়ার 1। যদি ভাগশেষ 2 থাকে তাহলে 2 এর পাওয়ার 2, 7 এর পাওয়ার 2, 3 এর পাওয়ারও 2, 8 এর পাওয়ারও 2। আমাদের এককের ঘরের অঙ্ক যা থাকবে সেই হিসাবে করতে হবে। যদি এককের ঘরের অঙ্ক 7 থাকে তাহলে আমাদের কি করতে হবে, এখানে এককের ঘরের অঙ্ক যদি 7 থাকে তাহলে আর ভাগশেষ 2 আসে তাহলে আমাদের করতে হবে 7 এর স্কোয়ার অর্থাৎ 7 এর পাওয়ার 2, এরকমভাবে মনে রাখতে হবে। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই কনসেপ্টগুলো তোমরা বুঝতে পেরেছ। আর একবার রিভিশন করে নিই। দেখো প্রথমে কি বলা হলো, প্রথমে বলা হলো জিরোর ক্ষেত্রে 1, 5 এবং 6-এর 0, 1, 5 এবং 6 যদি থাকে, এককের ঘরের অঙ্ক 0, 1, 5 এবং 6 যদি থাকে তাহলে এককের ঘরের অঙ্কের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এককের ঘরের অঙ্ক কি থাকবে, সেম থাকবে, এককের ঘরের অঙ্ক সেম। এবং 4 এবং 9-এর ক্ষেত্রে কি দেখা হলো, 4-এর যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে এখানে জোড় সংখ্যা থাকলে 6 এবং বিজোড় সংখ্যা থাকে তাহলে এখানে 4। এখানে 9-এর পর যদি জোড় সংখ্যা থাকে তাহলে এখানে 1 এবং বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে এখানে 9। তাহলে 4 এবং 9-টা বোঝা গেল। তারপর 2, 3, 7, 8, 2, 3, 7, 8 যদি থাকে তাহলে প্রথমে আমরা পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব, তারপর দেখব যে আমাদের ভাগশেষ কত আসছে। যদি ভাগশেষ 1, 2 এবং 3 থাকে তাহলে আমরা সেই হিসাবে কি করব, পাওয়ার 1 করব অথবা 2 করব অথবা 3 করব। আবার যদি ভাগশেষ 0 আসে তাহলে পাওয়ার কি করব, 4 করব। এটা মনে রাখো। আশা করি ফ্রেন্ডস আজকের এই কনসেপ্টগুলো তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি পরের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।